দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। দর্শক, আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। গাজায় ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল, 12 ঘন্টায় শতাধিক ফিলিস্তিনিকে হত্যা। গাজা পরিস্থিতি নিয়ে নেতানিয়াহুকে কড়া বার্তা যুক্তরাষ্ট্রের। গোপন বৈঠকে ইসরায়েল সিরিয়া আব্রাহাম চুক্তি আলোচনায়। গাজায় বহু মানুষ অনাহারে আছেন, যা বললেন ট্রাম্প। ব্রহ্মস ঘাঁটি ধ্বংসে সেই দাবির সত্যতা স্বীকার করল ভারত। ভারত পাকিস্তান যুদ্ধবিরতি হলেও তা নাজুক, যা বলল ব্রিটেন। এবং রুশ স্থলবাহিনীর প্রধানকে বরখাস্ত, যুদ্ধের মাঝেই বড় পদক্ষেপ পুতিনের। গাজায় ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল, 12 ঘন্টায় শতাধিক ফিলিস্তিনিকে হত্যা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধজাহাজ, বিমান এবং ট্যাঙ্ক থেকে ব্যাপক হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। শুক্রবার 16 মে সকাল থেকে শুরু হয় এই হামলায় এরই মধ্যে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাস পরিচালিত গাজার সিভিল ডিফেন্স এজেন্সির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, শুক্রবার সকাল থেকে 12 ঘন্টারও কম সময়ে ইসরায়েলি বাহিনীর স্থল ও বিমান হামলায় অন্তত 100 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। টেলিগ্রাম অ্যাকাউন্টে পোস্টে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মাহমুদ বাসাল উত্তর গাজার পরিস্থিতিকে রক্তাক্ত এবং কঠিন দিন হিসেবে উল্লেখ করেছেন। গাজার উত্তরাঞ্চলের বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার ভোর থেকে ইসরায়েল স্থল, আকাশ এবং সমুদ্রে বড় আকারে আক্রমণ শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, আর যুদ্ধজাহাজে, বিমান হামলা এবং ট্যাঙ্ক থেকে গুলিবর্ষণ সহ সব দিক থেকে আক্রমণ করা হয়েছে। বিবিসির গাজা সংবাদদাতা রুশদি আবু আলফ বলেন, মার্চের শুরুতে গাজায় পুনরায় হামলা শুরুর পর উত্তর গাজায় সবচেয়ে ব্যাপক স্থল আক্রমণ চালাচ্ছে ইসরায়েলি সেনারা। এদিকে গাজায় ইসরায়েল ত্রাণ প্রবেশ বন্ধ করে দেওয়ার পর উপত্যকাটির অনেক বাসিন্দা অনাহারে রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার 16 মে মধ্যপ্রাচ্য সফরের শেষ মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট এই কথা বলেন। তিনি বলেন, আমরা গাজার দিকে নজর রাখছি, আমরা পরিস্থিতির যত্ন নেব। সেখানে অনেক মানুষ অনাহারে রয়েছে। সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসকে ধ্বংস করার লক্ষ্যে তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছিলেন। গত সপ্তাহে নেতানিয়াহু ঘোষণায় বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ হওয়ার আগেই হামাস অবশিষ্ট বন্দীদের মুক্তি দিতে কোনো চুক্তিতে সম্মত হতে ব্যর্থ হলে সামরিক অভিযান জোরদার করা হবে। গাজা পরিস্থিতি নিয়ে নেতানিয়াহুকে কড়া বার্তা যুক্তরাষ্ট্রের। গাজার মানবিক বিপর্যয়কর পরিস্থিতি নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে কড়া বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এই তথ্য জানিয়েছেন। বর্তমানে এক সরকারি সফরে তুরস্কে অবস্থান করছেন রুবিও। সেখানে পর্যটন শহর আন্তালিয়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রুবিও বলেন, গাজার বাসিন্দারা যে ভয়াবহ ভোগান্তির মধ্যে আছেন তা আমরা অনুভব করতে পারছি না। ব্যাপারটি এমন নয়। আমি ইতোমধ্যে ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আমি তাকে বলেছি যে কিন্তু গাজার মানবিক বিপর্যয় যুক্তরাষ্ট্রকে যন্ত্রণা দিচ্ছে। আমি তাকে আরো বলেছি যে আমরা মনে করি মধ্যপ্রাচ্য অঞ্চলে দীর্ঘমেয়াদে শান্তিতে স্থিতিশীলতার জন্য হামাসকে নির্মূল করা জরুরি, কিন্তু তার জন্য দিনের পর দিন, মাসের পর মাস ধরে গাজার বাসিন্দারা সীমাহীন ভোগান্তির মধ্য দিয়ে যাবেন, এটা কোনোভাবেই কাম্য নয়। প্রসঙ্গত, গত 1 মার্চ থেকে গাজায় খাদ্য ও ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দিচ্ছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। ফলে খাবার, সুপেয় পানি, ঔষধের অভাবে ভয়াবহ মানবিক বিপর্যয়কর পরিস্থিতি পার করছেন গাজার বাসিন্দারা। গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশ করতে ইসরায়েলের উপর চাপ অব্যাহত রেখেছে আন্তর্জাতিক সম্প্রদায়। তবে নেতানিয়াহু বলেছেন, এখন গাজায় ত্রাণ প্রবেশ করতে দিলে তা হামাস লুটপাট করবে এবং সেই ত্রাণ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করবে। গোপন বৈঠকে ইসরায়েল সিরিয়া আব্রাহাম চুক্তি আলোচনায়। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সম্ভাব্য বড় পরিবর্তনে ইঙ্গিত মিলছে। সম্প্রতি ইসরায়েল ও সিরিয়ার নতুন শাসক গোষ্ঠীর মধ্যে গোপন আলোচনা চলছে, এমন খবর উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। শুক্রবার 16 মে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলি তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। আলোচনার অন্যতম বিষয় হচ্ছে সিরিয়ার নতুন সরকারকে আব্রাহাম চুক্তিতে অন্তর্ভুক্ত করা এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানায়, সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় গোপন বৈঠকগুলো অনুষ্ঠিত হচ্ছে। তবে
হারেজ্য পত্রিকার দাবি, কাতারি আলোচনা প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে এবং তা কয়েক মাস ধরে চলছে। একটি বৈঠক সম্প্রতি আজারবাইজান অনুষ্ঠিত হয়েছে বলে চ্যানেল 12 জানিয়েছে। সেখানে ইসরায়েলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আইডিএফ এর অপারেশনস ডিরেক্টরেটের প্রধান মেজর জেনারেল ওডেড বাসিউ। সিরিয়ার নতুন সরকারের প্রতিনিধিদের পাশাপাশি সেখানে তুরস্কের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আলোচনার মাত্র একদিন আগে রিয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারার মধ্যে 25 বছরের মধ্যে প্রথম সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ট্রাম্প শারাকে আব্রাহাম চুক্তিতে যোগ দিতে আহ্বান জানান। পরবর্তীতে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি শারাকে বলেছি, আশা করি তুমি আব্রাহাম চুক্তিতে যোগ দেবে যখন তোমার অভ্যন্তরীণ অবস্থা স্থিতিশীল হবে। সে হ্যাঁ বলেছে, কিন্তু এখনো অনেক কাজ বাকি। প্রসঙ্গত, ইসরায়েল আগে শারার নেতৃত্বকে সন্দেহের চোখে দেখত, কারণ তিনি একসময় সিরিয়ার আল কায়েদা শাখার শীর্ষস্থানীয় নেতা ছিলেন এবং তাকে সন্ত্রাসী হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে ইসরায়েলের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে। চ্যানেল 12 বলছে, ইসরায়েল এখন সিরিয়াকে ইরানের প্রভাব বলয়ের বাইরে নিয়ে আসা এবং যুক্তরাষ্ট্রের ছাতার নিচে আনার সুযোগ দেখছে। এমনকি অগ্রগতি ইসরায়েল তুরস্ক সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র উপসাগরীয় দেশগুলো সিরিয়াকে ইরানের ছায়া থেকে সরিয়ে আনতে চাচ্ছে বলে লন্ডন টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে। ইরান দীর্ঘদিন ধরে বাশার আল আসাদের সরকারকে সমর্থন দিয়ে এসেছে এবং সিরিয়া নিজের প্রভাব বিস্তার করেছে। এদিকে তুরস্ক সিরিয়ায় তার উপস্থিতি বাড়িয়েছে এবং সারা নেতৃত্বাধীন ইসলামপন্থী বিদ্রোহীদের সমর্থন দিয়ে আসছে। ইসরায়েল এখনো সিরিয়ার উত্তরাঞ্চলে সামরিক উপস্থিতি বজায় রেখেছে এবং গোলান মালভূমি সংলগ্ন এলাকায় সেনাঘাঁটি রয়েছে। পাশাপাশি সিরিয়ার সাবেক শাসন কাঠামো সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের পরিবর্তনশীল ভূরাজনীতিতে সিরিয়ার অবস্থান এখন নতুন করে আলোচনায় এসেছে। আব্রাহাম চুক্তিতে সিরিয়ার সম্ভাব্য যোগদান কেবল ইসরায়েল সিরিয়া সম্পর্ক নয়, বরং পুরো অঞ্চলের কৌশলগত ভারসাম্যকে প্রভাবিত করতে পারে। যদিও চূড়ান্ত কিছু ঘটেনি, তবে চলমান এই গোপন আলোচনা ভবিষ্যতের বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। গাজায় বহু মানুষ অনাহারে আছেন, যা বললেন ট্রাম্প। গাজায় অনেক মানুষ অনাহারে আছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র তাদের পাশে দাঁড়াবে বলেও জানিয়েছেন তিনি। গত 13 মে মধ্যপ্রাচ্য সফরে গিয়েছিলেন তিনি। সফরের শেষ দিন ছিল 15 মে। এদিন মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে সংক্ষিপ্ত বক্তব্য দেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, এবং গাজা সার্বিক পরিস্থিতি আমাদের পর্যবেক্ষণে রয়েছে। সেখানে প্রচুর মানুষ না খেয়ে আছে, অনেক বাজে ব্যাপার ঘটছে। আমরা গাজার বাসিন্দাদের যত্ন নেব। প্রসঙ্গত, গাজা উপত্যকায় গত 1.5 বছরেরও বেশি সময় ধরে ভয়াবহ সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ। এতে এ পর্যন্ত নিহত হয়েছেন 52,900 এবং আহত হয়েছেন 1,19,846 জন। 2023 সালে 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের সদস্যরা। এলোপাতাড়িতে গুলি চালিয়ে 1,200 জনকে হত্যার পাশাপাশি 251 জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা। আর জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। 15 মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। কিন্তু বিরতির 2 মাস শেষ হওয়ার আগে গত 18 মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার অভিযানে গত 2 মাসে গাজায় নিহত হয়েছেন 2,000-এরও বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন 15,000-এর বেশি। এদিকে দ্বিতীয় দফা অভিযান শুরুর আগে 1 মার্চ থেকে গাজা খাদ্য ও ত্রাণবাহী ট্রাক প্রবেশ বন্ধ করে দিয়েছে আইডিএফ। ফলে বর্তমানে খাবার, সুপেয় পানি, ওষুধের অভাবে ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি চলছে গাজায়। ব্রহ্মস ঘাঁটি ধ্বংসের সেই দাবির সত্যতা স্বীকার করল ভারত। ভারতের ন্যাশনাল রেডিওলজিক্যাল সেফটি ডিভিশনে একটি সাম্প্রতিক প্রতিবেদন পাকিস্তানের আগের দাবির সত্যতা নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পাঞ্জাবে অবস্থিত একটি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস হওয়ার পর এলাকাটিতে রেডিয়েশন সতর্কতা জারি করা হয়েছিল। প্রতিবেদনে জানানো হয়েছে, দুর্ঘটনার পর ঘাঁটির 3 কিলোমিটার এলাকার মধ্যে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। 5 কিলোমিটার এলাকার মানুষেরা যেন দরজা জানালা বন্ধ রেখে ঘরের ভেতরে অবস্থান করে, এমন সতর্কবার্তা দেওয়া হয়েছিল। এই রেডিওলজিক্যাল ঝুঁকির জননিরাপত্তা ও পরিবেশ দূষণ নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছিল। জানা গেছে 10 মে পাকিস্তানের একটি হামলায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়, যা নিয়ে পাকিস্তান শুরু থেকে দাবি করে আসছিল। এবার ভারতের নিজস্ব রেডিওলজিক্যাল কর্তৃপক্ষের প্রতিবেদন সে দাবিকে স্বীকৃতি দিল, যা ইসলামাবাদের অবস্থানকে আরো জোরদার করলো। তবে এখনো ভারতের সরকারি কোনো কর্তৃপক্ষ এই প্রতিবেদন নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বা রেডিয়েশন ছড়িয়ে পড়ার মাত্রা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি। ভারত পাকিস্তান যুদ্ধবিরতি হলো তা নাজুক, যা বলল ব্রিটেন।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধবিরতি অত্যন্ত স্বাগত জানানোর যোগ্য হলেও তা খুবই নাজুক অবস্থায় রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ব্রিটেন আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করছে যেন এই যুদ্ধবিরতি টিকে থাকে। পাকিস্তান সফরে থাকা লেমি সরকারের উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি জিও নিউজকে এক ফোন সাক্ষাৎকারে জানান, আমি গত 4 বছরের প্রথম ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এখানে এসেছি। এই খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। পেহেলগামে সন্ত্রাসী হামলায় ভারতের অভিযোগ বিষয়ে প্রশ্ন করা হলে লেমি বলেন, এই হামলা ভয়াবহ ছিল। আমরা স্পষ্টভাবে সন্ত্রাসবাদকে নিন্দা জানাই। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আমাদের সহানুভূতি রইল। তবে তিনি নিশ্চিত করেন যে ভারত সরকার এখনো পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে তাদের করা অভিযোগের কোনো প্রমাণ ব্রিটেনের সঙ্গে শেয়ার করেনি। তার বক্তব্য, আমি ভারতের কাছ থেকে তাদের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয় আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার আশা করি না। আমাদের উদ্দেশ্য হলো দুই বন্ধু রাষ্ট্রকে একটি স্থায়ী যুদ্ধবিরতির পথে সহায়তা করা। ল্যামি বলেন, পাকিস্তানও বিগত সময়ে সন্ত্রাসবাদে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের আলোচনার ফোকাস ছিল কিভাবে এই হুমকি দূর করে পারস্পরিক আস্থা গড়া যায়। সন্ত্রাসবাদ দমন করা সকলের দায়িত্ব। ভারত পাকিস্তানকে উদ্দেশ্য করে তিনি বলেন, দুই দেশের নেতৃত্বে উত্তেজনা প্রশমনে যে কৌশলী ও দূরদৃষ্টি সম্পন্ন ভূমিকা রেখেছে তা অত্যন্ত প্রশংসনীয়। রুশ স্থলবাহিনীর প্রধানকে বরখাস্ত আর যুদ্ধের মাঝে বড় পদক্ষেপ পুতিনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির স্থলবাহিনীর প্রধান জেনারেল ওলেগ সালিউকভকে বরখাস্ত করেছেন। ইউক্রেনে রাশিয়ার দীর্ঘস্থায়ী সামরিক আগ্রাসনের মধ্যে বৃহস্পতিবার এই উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে সরিয়ে দিলেন পুতিন। এই খবর নিশ্চিত করেছে ক্রেমলিন। 70 বছর বয়সী সালিউকভকে উপপ্রতিরক্ষা পদে নিযুক্ত করা হয়েছে। তিনি হবেন সাবেক প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শইগুর ডেপুটি, আর যিনি গত বছর মন্ত্রিত্ব হারিয়ে বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এক সরকারি ডিগ্রিতে এই রদবদলের ঘোষণা দেয় ক্রেমলিন। মাত্র এক সপ্তাহ আগে সালিউকভ বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে বলোসভের সঙ্গে মস্কো রেড স্কোয়ারে বিজয় দিবসের কুচকাওয়াজ পরিচালনা করেন। অনুষ্ঠানে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত বিজয়ের 80তম বার্ষিকী উদযাপন করা হয়। সালিউকভ 2014 সাল থেকে রাশিয়ার স্থলবাহিনীর নেতৃত্বে ছিলেন। তার নেতৃত্বে রুশ বাহিনী সিরিয়ার গৃহযুদ্ধে এবং ইউক্রেন অভিযানে অংশ নেয়। এর আগে তিনি 4 বছর রাশিয়ার জেনারেল স্টাফের উপপ্রধান ছিলেন। গত 1 বছরে রাশিয়ার সামরিক ও প্রতিরক্ষা খাতে একাধিক উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। তাদের অনেকে ব্যক্তিগত স্বার্থে সরকারি প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত। পুতিনের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সঙ্গী শইগুকে গত বছর পদানুপন্নতি দেওয়া হয়েছিল। যদিও ক্রেমলিন বারবার বলছে এসব গ্রেপ্তার ও বরখাস্ত কোনো সামরিক শুদ্ধি অভিযান নয়। রাশিয়ার উদ্দেশ্য ছিল ইউক্রেনকে মাত্র 3 দিনের অভিযানে দখল করা, কিন্তু বাস্তবে 3 বছরের রক্তক্ষয়ী সংঘাতে উভয় পক্ষে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। এমন এক প্রেক্ষাপটে বৃহস্পতিবার বা শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেন ও রাশিয়া প্রথমবারের মতো সরাসরি শান্তি আলোচনায় বসতে যাচ্ছে। এটি হতে যাচ্ছে 2022 সালের যুদ্ধ শুরুর পর তাদের মধ্যে প্রথম মুখোমুখি বৈঠক।